একটা বয়স্ক মানুষ বিনা অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিল এবং সেই অপমান সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। তারপরে যারা তাকে দোষী সাব্যস্ত করেছিল তাদের যা হাল করল সেই মৃত বয়স্ক মানুষটি, বলাই বাহুল্য তার আত্মা, সেটা শুনলে আপনারা চমকে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কোথা থেকে আমার এই ঘটনা শুনছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের সেই ভয়ঙ্কর ঘটনা। আজকে যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন তিনি হলেন যে দোষী সাব্যস্ত করেছিল তার স্ত্রী, এবং তাদের সাথেই অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে গিয়েছিল। নির্মল বাবু বয়স্ক মানুষ, তিনি ওই মাঠে জমিজমা করেন। তার কিন্তু জমিজমাও মাঠে আছে নিজস্বই, ভাগ চাষি নয় সে। মোটামুটি মাঠে যেরকম জমি আছে সেখানে চাষবাস করে টাকা পয়সা ভালোই ইনকাম হয়। যেহেতু নিজেই তিনি চাষবাস করেন তাই যা উৎপন্ন হয় তা বিক্রি করলে তার মোটামুটি আয় হয়। এমন নয় যে তারা খুবই অর্থবান, অর্থ সম্পত্তি তাদের প্রচুর, এরকম নয়, কিন্তু মোটামুটি তাদের চলে যায়। তাদের বলতে ওই বয়স্ক মানুষটির এবং তার স্ত্রীর, আর তাদের এক নাতনি সেই বাড়িতে থাকে। নাতনি বলতে তাদের একটা মেয়ে আছে, সেই মেয়েটা না একটু কোম্পানিতে কাজ করে বাইরে বাইরে থেকে, তাই সে সরাসরি এখানে থাকতে পারে না। তাই তার মেয়েটা যথেষ্টই বড়, সে কলেজে পড়ে, তাকে নিয়ে সেই বাড়িতে থাকে। আর সেই বাড়িটা যেহেতু অনেক বড় তাই সেই বাড়িতে দুটো রুম জুড়ে তার ছেলে, ছেলের বৌমা এবং তাদের নাতনি থাকে। সেই নাতনিটি ছোট, তার বয়স হয়তো এখন 10-12 বছর হবে। এই ঘটনা কিন্তু বেশি দিন আগের ঘটনা নয়, ঘটনাটা ঘটেছে ওই 2-3 বছর হবে, বেশি পুরনো ঘটনা কিন্তু এটা নয়। এইবার বয়স্ক মানুষটি নিজের মতো করে চলে, কারণ ওনার কথা অনুযায়ী যে আগে ছেলে বৌমাদের সাথে খেতেন, উনি দোষ কাউকে দেননি, কারণ দোষ সবার থাকতে পারে, নিজেদেরও থাকতে পারে, বৌমাদেরও থাকতে পারে। তাই তিনি ভেবেছিলেন যেহেতু তিনি এখনও কর্মঠ আছেন এবং তার স্ত্রী বয়স হয়ে গেলেও মোটামুটি করে খেতে পারে, তাই আলাদা হয়ে গিয়েছিলেন। ভালোই একটা ঝগড়া অশান্তি হবে, তারপরে ছেলে বৌমাকে আলাদা করে নিজে আলাদা হয়ে যাবে, একটা বিশ্রী ব্যাপার লাগে। তাই তিনি ছেলে বৌমাকে প্রথম একটু মনোমালিন্য হলে ওদের বলেছিল, তোরা আলাদা খা, আমরা আপাতত আলাদা খেতে লাগি, এখন তো পারছি, আর যখন আমাদের বয়স হয়ে যাবে, যখন আমরা কোনো মতে আর কিছু করতে পারবো না, তখন নয় আমাকে দেখিস। আর ছেলে বৌমারা তখন কিছু বলেনি, ঠিক আছে যখন চাইছো তাহলে আলাদা খাও। তো এইভাবে কিন্তু চলছিল। এইভাবে প্রায় আলাদা খাচ্ছে 5-6 বছর হয়ে গেছে। এমন সময় ওনার মনে হলো যে যেহেতু সোনার দাম তখন হুড় করে বাড়ছে, আগে তো প্রায় 24-25 হাজার টাকাও সোনার ভরি ছিল, তারপরে যখন 44-45 হাজার টাকা সোনার ভরি এরকমই হয়তো তখন হয়েছিল, তারও বেশি হতে পারে। তো সেই সময় উনি ভাবছিলেন, যেহেতু সোনার দাম ওনার কাছে মনে হচ্ছিল যে অনেকটা পরিমাণে বেড়ে গেছে, এই 2-2.5 বছর আগের ঘটনা, তখন তিনি ভাবছিলেন যে যেহেতু সোনার দাম রমরমিয়ে বাড়ছে তাহলে কিছু একটা উনি করে রাখবেন। যেহেতু ওনার 2 নাতনি রয়েছে, একটা মেয়ের ঘরের নাতনি, তাকে হয়তো সামনেই বিয়ে দেবে, আর যেহেতু তার জন্য একটা সোনার চেন করতে হবে, তাই তিনি ভেবেছিলেন যে আরেকটা যে নাতনি আছে যার বয়স এখন কম, তাকেও তো দিতে হবে। যদি এই নাতনিকেও দেয় তাহলে তো ওই নাতনিকেও দিতে হবে। তাই তিনি ভেবেছিলেন যদি একজনের জন্য চেন করে তাহলে আরেকজনের জন্য চেনটা করে রাখবে, তাহলে হয়তো ভবিষ্যতে তার আর কষ্ট হবে না চেনটা করতে, যেহেতু সোনার দাম রমরমিয়ে বাড়ছে। তো সেইভাবে উনি কিন্তু সোনা কিনতে সেখানে যাননি, উনি আর কি দেখতে গেছিলেন সেই দিন সোনার দোকানে যে সোনার কেমন কি দাম পড়বে। দুটো চেন নিয়ে মোটামুটি একটু প্রায় 10-11 গ্রামের মধ্যে দুটো চেন করবেন, দুটো চেন মানে একটা 10-11 গ্রামের মধ্যে। তো এরকম দুটো দেখবে যে কত পড়ে, সেইভাবে পরের দিন এসে টাকা জমা দেবে। হয়তো একবারে নিতে পারবে না, কিছু অর্ধেক টাকা জমা দিয়ে বাকি টাকাটা এরকম মান্থলি দেবে। তো এটাই আর কি ডিসাইড করেছিলেন তিনি। তাই তার স্ত্রীকে বলেছিল, এই কথাগুলো কিন্তু তার মেয়েকেও বা তার ছেলের বউকে কিন্তু জানায়নি। এটা কিন্তু তার এবং তার স্ত্রীর মধ্যে কথা হচ্ছে যে কিছু তো দিতে হবে, তাহলে বরং কাউকে কিছু তুমি জানিও না, আমি দেখছি আস্তে আস্তে 1-1.5 বছরের মধ্যে অর্ধেক টাকাটা দিয়ে দেব, আর বাকি অর্ধেক টাকা 1-1.5 বছরের মধ্যে আস্তে আস্তে দেব। তো সেইভাবে উনি ওখানকার স্থানীয় একটা সোনার দোকানে গেছিলেন। সোনা কিন্তু কিনতে নয়, আবারও বলছি দেখতে গেছিলেন সেই দিন, যে কেমন কি সোনার দাম পড়বে সেইভাবে দেখতে গেছিলেন। পরের দিন আর কি প্রস্তুতি নিয়ে সেখানে যাবে। যথারীতি ওখানে গেলেন তিনি। এই যে কথাগুলো বলছি কারণ এইগুলো নিয়ে কিন্তু অনেক কাণ্ড ঘটে গেছিল। তারপরে উনি কি ভেবেছিলেন, সব কথা কিন্তু সম্মুখে এসেছিল।
তাই ওই যে দোষী সাব্যস্ত করেছিল তার স্ত্রী কিন্তু সমস্ত ঘটনাই জানে, কারণ তাদের নাস্তানাবুদ হতে হয়েছিল এই ঘটনার দরুন। সেই বয়স্ক মানুষটি সেখানে গেল এবং যাওয়ার পর সেখানে কিন্তু তার স্ত্রীও ছিল, তার স্ত্রী ছিল, তার হাজব্যান্ড ছিল, আরেকজন মহিলা ছিল যিনি ওই দোকানে কর্মরত। সেই দিন তখন ওই 11টা-12টা মতো বাজে, সকালবেলায় 2-3 জন ওই দোকানে রয়েছে। ওই বয়স্ক দাদুটিও, আমি দাদুই বলছি কারণ আমার মনে হয় সে আমার দাদুর বয়সী হবে, তো সেই দাদুই ওরকম দেখছিল সোনার চেন। দেখতে দেখতে কি তারপরে হয়েছে কিছু জানা যায়নি। যথারীতি উনি বাড়ি চলে এসেছেন, সোনার চেন কিন্তু নিয়ে আসেনি। তারপরে বলছি ঘটনা, হলে আপনারা বুঝতে পারবেন না যে ব্যাপারটা কি হয়েছিল। উনি দেখে টেকে বাড়ি চলে এসেছেন, নিয়ে আসেনি, কিন্তু আসার পরে বাড়ি এসে বসে রয়েছে, ব্যাস গেল। সেই দিন ওনাদের আবার একটা জন্মদিন বাড়ির নিমন্ত্রণ ছিল, দুপুরবেলা খাওয়া দাওয়ার নিমন্ত্রণ, বাড়ির সবাই সেখানে যাবে। উনি বাড়ি এসে বসে রয়েছেন, নিজের মতো করে কাজবাজ করতে ব্যস্ত, বাড়িতে ধান টান রয়েছে সেগুলোর কাজ করছিলেন তার স্ত্রী সমেত। উনি কিন্তু 12:30টার মধ্যে বাড়ি চলে এসেছিলেন বাজার থেকে। তো তখন 1:30টা বাজে। 1:30টার দিকে ওই যে সোনার দোকানে গিয়েছিল সেই সোনার দোকানের মালিক, তার স্ত্রী এবং মনে হয় বাজার সমিতির 2-1জনকে নিয়ে তিনি ওই বয়স্ক দাদুর বাড়িতে উপস্থিত হয়েছিল। হওয়ার পর তাকে জিজ্ঞেস করছে যে এখানে এই বয়স্ক মানুষটি কে। এই বলতে একটা ফটো দেখাচ্ছে, ফটো মানে হয়তো স্ক্রিনশট নিয়েছে কোনো সিসিটিভি ক্যামেরা থেকে ফোনে নিয়ে, তারপরে স্ক্রিনশট দিয়েছে, সেখান থেকে দেখাচ্ছে যে বয়স্ক মানুষটি কে। আর ছবি দেখেছে ওই বাড়ি যে ওনার বৌমা, সেই বৌমা দেখেছে। বলছে আমার শ্বশুর মশাই, কেন কি হয়েছে? তো বলছে যে আপনার শ্বশুর মশাইকে ডাকুন। বলছে উনি তো ছাদে মেলতে গেছে, ধান টান কিছু একটা মেলতে গেছে, আমি ডাকছি। ওনাকে ডাক দিল, ওই দাদু নিচে আসলো। আসার পর ওনাকে জিজ্ঞেস করছে যে আপনার তো বয়স হয়ে গেছে, এইভাবেই বলছে যে আপনার তো বয়স হয়ে গেছে, চুরির স্বভাব গেল না। ওই বয়স্ক দাদু এমনভাবে দেখাচ্ছিল যে উনি কিছুই বুঝতে পারছেন না। উনি বলছেন যে চুরি তোমরা কি বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন বলছে যে কিছু বুঝতে পারছো না, সোনার চেন তো একটা নিয়ে চলে এসেছো কাছে, আর কিছু বুঝতে পারছো না, ভালোই ভালোই সোনার চেনটা আমাকে দিয়ে দাও, নাকি সোনার চেনটা এটুকু সময়ের মধ্যে বিক্রিও করে এসেছো? কেউ তো কিছু বুঝতে পারছে না। আর এই যে একটু তর্কাতর্কি হচ্ছে, কারণ ওই যে মালিকটি, সোনার দোকানের মালিকটি জোরে জোরেই কথা বলছে। সেই সময় কিন্তু ওই যে দাদুর স্ত্রী, ওই ঠাকুমা, তারপরে ওনার যে বৌমা তো ছিলই ওখানে, ওনার যে ছেলে একমাত্র তিনি বাড়ি ছিলেন না, তিনি চাকরি করেন এবং বাইরে থাকেন। যথারীতি ওনাকে তো পাওয়া গেল না। এবং সেই সময় ওনার নাতনি যে ছিল, যে কলেজে পড়ে, সেও সেখানে রয়েছে। তো জিজ্ঞেস করছে যে এরকম কেন করেছেন। ওই বয়স্ক মানুষটি কিছুই বুঝতে পারছে না। আর ওনার ওয়াইফ, ওই ঠাকুমা বলছে যে কি হয়েছে একটু খুলে বলো তো, কিছু বুঝতে পারছি না। তখন ওনারা বলছে, ওই মালিক পক্ষের থেকে বলছে যে হ্যাঁ বলবো তো অবশ্যই, কিন্তু তাই বলে আপনাদের সামনে শুধু বলবো না, পাড়ার কয়েকজনকে ডাকবো, সবার সামনেই সমস্ত কিছু দেখাবো। এই বলে আরও একজন যে এসেছিল, ওই যে দোকানে যে কর্মরত যে মহিলাটি, উনি আশেপাশের কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে আসলো। ঠিক আছে, প্রায় 4-5টা বাড়ি থেকে, যেহেতু পাড়া মতো তো ওটা শহর নয়, এটা একটা মফস্বল এরিয়া, তো সেখান থেকে কয়েকজনকে ডেকে নিয়ে বাড়িতে আসলো। আর ওই যে 4-5জনকে ডাক দিল, সেই সমেত যেহেতু ডাকছে কেন, কি ব্যাপার হয়েছে, চেঁচামেচি শুনতে পাচ্ছি, তো সেই সময় কিন্তু আরও অনেক মানুষ সেখানে উঠোনে জড়ো হয়ে গেল। প্রথমে ঘরে ছিল, ঘরের থেকে সেই মালিক পক্ষ বাইরে উঠোনে বেরিয়ে আসলো এবং তাদেরও বলল যে, ওই দাদুটাকে বললো যে আপনারাও বাইরে বেরিয়ে আসুন, যা কথা বলার এখানেই বলা হবে। তখন সবার সম্মুখে বলছে যে দেখুন, ইনি সোনার চেন দেখতে গেছিলেন, সোনা কিন্তু কিনতে যাননি। ভাবুন কত বড় চোর, এইভাবে অপমান করছে যে ভাবুন কত বড় চোর, যে সোনার চেন কিনতে যায়নি, সোনা নাকি দেখতে গেছে, তাহলে নিশ্চয় চুরির ধান্দা নিয়ে গেছে। এবার একটা মাঝখানে কথা বলি, এই যে উনি বলতে ওই যে মালিক পক্ষ এরকম উল্টোপাল্টা কথা বলছে, এখানে আমার তো মনে হয় যে বেঠিক কিছু নয়। কারণ দেখুন, সত্যি বলতে এরকম তো সোনার দোকানে চুরি রহরহ হয়েই চলেছে। প্রত্যেক জায়গায় দেখি, ফেসবুকে দেখি, হোয়াটসঅ্যাপে বিভিন্ন লিঙ্ক আসে, দেখি যে সোনার দোকানে চুরি হয়েছে, এটা কিন্তু হয়। এবার যাদের সোনার দোকান থেকে সত্যিকারের চুরি হয়, তারা কি করে তাদের মাথা ঠান্ডা রাখবে যে তাদের যদি চেনটা হারিয়ে যায়, হয়তো তাদের মধ্যে এরকম রাগটা চলছিল যে কেন সে চুরি করে এনেছে, যদি না পাই তাহলে কি হবে, সেই রাগটাই হয়তো প্রকাশ করছিল, কিন্তু জানতো না যে এর পিছনে কি সত্যি লুকিয়ে আছে। যা চোখের সামনে দেখা যাচ্ছিল, এটাই কিন্তু সবাই বুঝতে পারছিল যে হয়তো ওই বৃদ্ধ যে মানুষটি, উনি সত্যি চুরি করেছে। আর এটা ওই মালিক পক্ষও বুঝতে পারছে যে উনি চুরি করেছে, তাই এরকম বাজে বাজে কথা বলছে।
এটা কিন্তু হয়েই থাকে এখানে। আমি ওনারা যে বাজে বাজে কথা বলছে, এখন তো কষ্ট লাগছে যে পরে কি হবে, কিন্তু তখন হয়তো সেই মুহূর্তে ওদের সঠিক বলেই এটা মনে হয়েছে। তো তখন এরকম বলছে যে আপনি এরকম চুরি করেছেন, চুরি করার জন্যই তো ওখানে গেছিলেন, না হলে হয়তো আপনি টাকা নিয়ে যেতেন আর দেখে টেকে হয়তো অর্ডারও দিয়ে যেতেন, সেটা তো করেননি। তখন উনি বলছে বিশ্বাস করো আমি আমার স্ত্রীর সাথে কথা বলেছিলাম, ওকে বলেও ছিলাম। তখন ঠাকুমা বলছে হ্যাঁ উনি বলেছিলেন যে সত্যি সত্যি এরকম যাবে, আগে দেখবে কত টাকা কি হয়, সেই মতো টাকা অর্ধেক জমা দিয়ে আসবে আর বাকি টাকা আস্তে আস্তে দেবে। এবার বৌমাও সেই মুহূর্তে বুঝতে পারছে না যে আসলে সত্যিটা কি মিথ্যেটা কি। তখন সবাই চেঁচিয়ে উঠছে পাড়ার লোকজন যে তোমরা যে ওনাকে দোষী সাব্যস্ত করছো, ওনাকে চোর বলছো, কি প্রমাণ আছে? বলছে প্রমাণ তো অবশ্যই আছে। এইবার সেটা বলার পরে ওনারা দেখালো সিসিটিভি ক্যামেরা যে ফুটেজটা ওটা দেখালো যে ওই দাদু ওরকম চেন টেন দেখছে, অনেকগুলো চেনই দেখছে, সেই চেনগুলো ওয়েট করা হচ্ছে, আবার চেনটাকে রেখে দিচ্ছে। তার মধ্যে দুটো চেনকে উনি হাতে নিয়েছেন, হাতে নিয়ে ভালো করে দেখছেন। এই সময় উনি ঘাড়ে পিঠে হাতও দিচ্ছেন, এটাও দেখা যাচ্ছে যে হয়তো কোনো কারণবশত ঘাড়ে পিঠে হাত দিচ্ছে, এটাও কিন্তু ওখানে ভালোভাবে দেখা যাচ্ছে। কিন্তু এটা স্পষ্ট সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে না যে উনি চেনটাকে কোনো পকেটে পড়েছেন বা চেনটাকে নিয়ে উনি চলে এসেছেন, এটা কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু ওই যে সোনার দোকানের মালিক উনি বলতে চাইছেন উনি যে ওই সময় ওই যে পিঠে ঘাড়ে হাত দিচ্ছিলেন সেই সময় হয়তো পিঠের মধ্যে কোথাও উনি ওই চেনটাকে ফেলে দিয়েছেন, এটা আর কি বুঝতে পারছে ওরা বলতে চাইছে। কারণ ওই চেনটা উনি আসার পরে চেনটাকে ওরা খুঁজে পাচ্ছে না। সোনার দোকানের মানুষ ওরা তো পুরো একদম নখদর্পণে রাখবে না কোন চেনটা হারিয়ে গেছে, কোন চেনটা আছে, কোন চেনটা বিক্রি হয়ে গেছে, সেখানে অন্য একটা চেন রেখে দেবে। কারণ একটা বড় বক্সের মধ্যে চেনটাকে একটু ঝুলানো ঝুলানো অবস্থায় থাকে, একটা চেন সেখান থেকে উধাও হয়ে যাবে কিন্তু বিক্রি হবে না, চেনটা গেল কোথায়? তাহলে ওদের মনের মধ্যে তো সন্দেহ হবে যে চেনটা চুরি হয়ে গেছে। ওরা একটু খোঁজাখুঁজিও করেছিল যে নিচের সামনে পড়েছে কিনা, তো দেখছে না কোথাও কিছু পড়েনি। এবং তখন সিসিটিভি ক্যামেরাটা ওপেন করলো, ওপেন করে দেখা গেল যে ওখানে ওই 3 জন মানুষ ছিল, সেই সময় ওই বয়স্ক মানুষটি চেন দেখছিল, বাকি যারা ছিল একজন আইস্থি দেখতে এসেছিল আর একজন হয়তো আংটি দেখছিল, ওই চেনের দিকে তারা কিন্তু আসেইনি। আর চেনটা যেহেতু হাতে ধরে উনি রেখেছেন, অনেকবার করে অনেকগুলো চেন দেখেছেন, যেহেতু বয়স্ক মানুষ তো হয়তো ভেবেছিলেন যে কোনটা একটু কমের মধ্যে হবে, এমন না যে খুবই পাতলা দেবেন কিন্তু একটু দেখতে ভালো আবার কমের মধ্যে হবে, এরকম হয়তো দেখার জন্য অনেকটা চেনেরই ওয়েট করছিলেন। এই যে বারবার করে চেনের ওয়েট করছেন, সেই মুহূর্তে আবার ঘাড়ে পিঠে হাত দিচ্ছে, তাই সবাই ভেবেছে যে ছোট চেন সিসিটিভি ক্যামেরা হয়তো ভালো করে ফুটেজটা পায়নি, তাই হয়তো সেই সময় উনি চেনটাকে নিজের জামার পকেটে বা কোথাও একটু ঢুকিয়ে রেখেছেন, এটা আর কি বলতে চাইছে। পাড়ার লোকেও কিন্তু সেখানে অনেকেই একমত হয়েছে, অনেকেই আবার বলছে কোথায় দেখা তো যাচ্ছে না উনি চেনটাকে পকেটে ঢুকিয়েছে বা কোথাও এরকম হয়েছে, কোথায় দেখা যাচ্ছে। আবার কিছুজন মানুষ বলছে না ওই তো দেখা যাচ্ছে যে কাকা ওরকম ঘাড়ে পিঠে হাত দিয়েছে, বলা তো যায় না পাতলা চেন, কোন সুযোগে হয়তো হাত দিয়ে জামার ভেতরে হয়তো ঢুকিয়ে ফেলেছিল, কোনো ব্যবস্থা হয়তো সত্যিকারে করে নিয়ে গেছিল, ওটাই হয়তো ওনার মনের মধ্যে ছিল যে যাব এবং চুরি করে নিয়ে চলে আসবো, এর জন্য হয়তো সেখানে উনি গিয়েছিলেন। এটা বলার পরে তর্কাতর্কি বেঁধে গেল, আর লাস্টে এটাই আর কি ডিসাইড করা হলো যে সত্যি উনি চুরি করেছেন, কারণ চেনটাকে পরে ওরা কেউ সেখানে পায়নি, এটাই আর কি কথা। আর ওই চেনটাকে কেউ দেখেওনি, আর যেহেতু উনি ঘাড়ে মাথায় পিঠে হাত দিয়েছিলেন প্রমাণ হয়ে গেল। তখন উনি বারবার করে কিন্তু বলছেন যে তোমরা বিশ্বাস করো আমি চেন চুরি করিনি, আমি কিচ্ছু চুরি করিনি, আমি চেনটা ওখানেই রেখে দিয়েছিলাম, আমার হাতে কিচ্ছু ছিল না, তোমরা বিশ্বাস করো। কিন্তু কেউ বিশ্বাস করছে না, অনেকে বিশ্বাস, পাড়ার লোকে অনেকে সাপোর্ট করছে, অনেকে করছে না, আর মালিক পক্ষ তো করবেই না। তারা দাবি করে গেছে ওই চেন বাবদ আপনাকে টাকা দিতে হবে। আর সেই সময় হয়তো 10 গ্রামের দাম 45-46 এরকম হয়তো চলছিল, এবং সেই মুহূর্তে উনি 50,000 টাকা সেখানে ওনার দিতে হলো। 50,000 টাকা কিন্তু ওনার কাছে অনেক, কারণ উনি তো আর চাকরি বাকরি করেন না, আর ওনার কোনো বড় ব্যবসাও নেই যে সেখান থেকে রমরম করে টাকা আসে। উনি যেভাবে ওই প্রত্যেক সিজনে সিজনে ধান হয় বা বিভিন্ন সিজনে যেরকম ফসল ফলায় না, যে আজকে ধান হলো পরের বার সেখানে সর্ষে দেব, এইভাবে প্রত্যেক বছর বিক্রি করে করে উনি টাকা জমায়, তো সেখান থেকে 50,000 টাকা কিন্তু ওনার দিয়ে দিতে হয়েছে। আর সেই দিনই বিকেলবেলা সেখানে দিয়ে আসতে হয়েছে। যথার্থ জন্মদিন বাড়িতে তো উনি আর যায়নি, ওনাকে নিয়ে যাওয়া কোনো মতেই যায়নি, ওনাকে বারবার করে বলা হয়েছে যে আমরা বিশ্বাস করি। আর হ্যাঁ, ওখানে শোনা গেল যে ওনার বৌমা কিন্তু ওনাকে সাপোর্ট করেছিল, ওর বৌমা কিন্তু বলেছিল যে বিশ্বাস করুন আমার শ্বশুর আর যাই হোক উনি চোর নন, উনি মানুষটা ভালো, আমাদের মধ্যে মনোমালিন্য হতেই পারে, হয়েছে সেই কারণে আলাদা খাচ্ছে, কিন্তু ওনার সম্পর্কে বাজে কথা কখনো বলবো না, উনি কিন্তু মানুষটা ভালো। ওনার বৌমা কিন্তু ওনাকে সাপোর্ট করেছিল। আর সেই সময় ওনাকে বলেছিল যে বাবা তুমি কোনো টেনশন
টেনশন করো না, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, আমরা তোমার পাশে আছি, এটা কিন্তু বলেছিল। আর যখন ওই বাড়ির ওনার বৌমা ওনার ছেলেকে ফোন করে জানিয়েছিল যে বাবার এরকম এরকম সমস্যা, জানাবে তো অবশ্যই, তখন ওর ছেলেও বলছিল যে আমি বাড়ি চলে আসছি। আর যেহেতু উনি অনেক দূরে থাকে আর সেটা আসাও সম্ভব না, হয়তো আবেগের বশে বলেছে বাড়ি চলে আসছি। আর ওই যে বয়স্ক দাদুর এর আগে কিন্তু প্রায় একবার স্ট্রোক মতো হয়ে গেছে, আর ওনাকে ডাক্তার বলেও দিয়েছে যে আপনি কোনো চিন্তা করবেন, তাহলে কিন্তু অঘটন ঘটে যেতে পারে। উনি বাড়িতে বসে গুমড়ে রয়েছে, আর বাকি যারা ছিল, ওনার স্ত্রী ওনার সাথে ছিল, আর বাকি যারা ছিল তারা জন্মদিন বাড়ি গেছে। কিন্তু গেলে কি হবে, এই যে জিনিস, এটা কি আর চাপা থাকে? প্রত্যেক জায়গায় রটে গেছে, একজনের কাছ থেকে আরেকজন শুনতে শুনতে। আর এই যে জিনিসগুলো তিল থেকে তাল করে মানুষ, সামান্য একটা জিনিস হয় আর সবাই কত বড় বড় করে বলে, ভেবে দেখে না যে তার মনের পরিস্থিতিটা কি হয়। সত্যিকারে যে দোষী সেটা তো আলাদা ব্যাপার। আর এরকমও তো হয় যে দোষী না, কোনো দোষ করেনি, কিন্তু এই যে মানুষের তিল থেকে তাল বানানোর যে স্বভাবটা, এই কারণে কিন্তু কত মানুষের যে কত ক্ষতি হয়, এটা হয়তো আমাদের মতো সাধারণ জনগণরা বুঝতে পারি না। এরকম রটে গেছে, সবাই আসছে, জিজ্ঞেস করছে যে কি হয়েছে। অনেকে আবার সহানুভূতি দিতে আসছে, আবার সেই সময় অনেকে আবার সহানুভূতির মধ্যেই বাজে কথা বলে, কটু কথা বলে, যে বাঁকা বাঁকা যে কথা সেগুলো বলে চলে যাচ্ছে। ওনার মনে কষ্ট হচ্ছে, কিন্তু ওনার যে স্ত্রী রয়েছে, ওনার যে নাতনি রয়েছে, সবাই কিন্তু ওনাকে সাহস যোগাচ্ছে, দাদু তুমি কিছু মনে করো না, আমরা তোমার পাশে আছি, আমরা বিশ্বাস করি। তখন দাদু একটা কথা বলল যে বিশ্বাস করো আমি চুরি করিনি, আমি যখন চুরি করিনি তাহলে আমার 50,000 টাকা দিতে হলো কেন? আর তোমরাই তো সবাই আমাকে জোর করলে 50,000 টাকা দেওয়ার জন্য। যেখানে আমি চুরি করিনি তাহলে 50,000 টাকা দিলাম কেন? আর যদি বা দিলাম তাহলে তো আমার চোর বদনাম নেওয়াটাই সাজে, কারণ যদি চোর না হতাম তাহলে টাকা দিতে হতো না, আর যেহেতু আমি চোর তাই আমাকে টাকাটা দিয়ে দিতে হয়েছে। আর এখানে আমি যে চোর না এটা কাউকে আর বিশ্বাস করাতে পারবো না, কারণ সবাই বলবে যেহেতু আপনি টাকা দিয়েছেন তাহলে আপনি চোর, আপনি যদি চোর না হতেন তাহলে টাকা দিলেন কেন? আর এরকম কথা বলছে অনেকে, লোকে শুনতেও পাচ্ছে উনি সব কথাগুলো। এই নিয়ে প্রায় 3-4 দিন হয়ে গেছে। উনি তেমন খায় না, জোর করে একটু খাওয়ানো হয়, তাও একটুখানি ওই খেতে বসলে দুটো ভাত নাড়াচাড়া করে মুখে দুটো দিল বা দিল না, খাওয়া আবার সেখান থেকে উঠে যায়, হাত টাত ধুয়ে আবার উঠে যায়, ঠিকমতো খাচ্ছেই না, শরীরটা একেবারে ভেঙে পড়েছে। আর সব সময় না খাটের উপরে এরকম বসে 2 পা এরকম দুটো হাঁটু মুড়ে ওই দুটো পায়ের মধ্যে মুখটা এরকম দিয়ে বসে থাকবে। তাকে তার স্ত্রী জিজ্ঞেস করে যে তুমি এরকম টেনশন করছো কেন? তুমি যদি এরকম টেনশন করো তাহলে তো একটা বড় অঘটন ঘটিয়ে ফেলবে, তুমি একটা হার্ট অ্যাটাক স্ট্রোক হওয়ার আবার ভয় আছে, তুমি টেনশন করো না। ওনার স্ত্রীও তো অসহায় না, কারণ উনি জানেন ছেলে বৌমা আছে ঠিকই, কিন্তু হয়তো স্বামীর থেকে বড় আপন আর কেউ হয় না, তাই সব থেকে বড় কষ্ট পাচ্ছে কিন্তু তার ওয়াইফ। কিন্তু তবুও কোনো কিছু বলে তাকে বোঝানো যাচ্ছে না, সেরকম নাকি টেনশন করছে। 4 দিনের মাথায় তখন বাড়িতে কেউ ছিল না, বলতে ঠাকুমা ছিল। আর যেহেতু ওনাদের না একতলা বাড়ি, আর রান্নাঘরটা বেড়ার, আর সেই রান্নাঘরটা একটু দূরে, একটু উঠোনের পাশে রান্নাঘরটা। বেড়া বলতে ওই কি করে বোঝাই, খড়ি বা পাটকাঠি দিয়ে বেড়া করে, ওরকম বেড়া দিয়ে আর কি রান্নাঘরটা রয়েছে। তো সেই রান্নাঘরে ওই ঠাকুমা রান্না করছিল, দাদু ঘরের ভেতরে ছিল। আর যেহেতু ওই বাচ্চা মেয়েটা স্কুলে পড়ে তাই ওকে দিয়ে আসতে হয়, ওনার বৌমা দিয়ে আসতে গেছিল, আর ওনার যে নাতনি সে কলেজে গেছিল। যথারীতি বাড়িতে ওই ঠাকুমা ছাড়া আর কেউ ছিল না, আর ঠাকুমা তো তার পাশেও নেই। ওই ঠাকুমা তো রান্নাঘরে রান্না করছিল, আর সেদিন ছিল কিন্তু বারে মঙ্গলবার। কি একটা বাজে সিচুয়েশন। ওই দাদু কি করেছে, ওনাদের তো জমি আছে, ওই জমিতে অনেক সার টার দেয়, অনেক কীটনাশক সার দেয়। এবার কিছু কিছু সার নাকি এরকম আছে যেগুলো খুব ক্ষতিকারক, খুব কঠিন টাইপের, যে হয় না খুব ঝাঁঝালো, যে সারগুলো দিলে পোকামাকড় মারা যাবে, এরকম সার ছিল। উনি কি করে সেইগুলো খেয়ে ফেলেছে, খাওয়ার পরে ঘরের মধ্যে না গোঙাচ্ছে। এইবার সেইগুলো হয়তো বিষের মতো ক্রিয়া করে না, কারণ তিনি আর অন্য কোনো পন্থা খুঁজে পাচ্ছেন না। একটা যেরকম বিষ হয় সে বিষ যে আনবেন সেই ক্ষমতা তার নেই, দোকান থেকে দেবেও না। ঘরে ওই কীটনাশক সার বা কিছু একটা ছিল, তেল মেল যেগুলো দেয়, ওই তেল টাইপের কিছু একটা ছিল, উনি সেটা খেয়ে ফেলেছেন। আর খাওয়ার পরে যেহেতু সেটা বিষ নয়, খুব কঠিন বিষ নয়, তাই তেমনও সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, ওনার কষ্ট হচ্ছে, আর তাই তিনি ঘরের মধ্যে বসে গোঙাচ্ছেন। আর যেহেতু তখন ওই ঠাকুমা একটু দূরে রান্না করছে, উনি না বুঝতে পারছেন না, উনি একদমই বুঝতে পারছেন না যে ঘরে গোঙানোর কোনো আওয়াজ হচ্ছে, উনি জানেই না। এইবার ওই যে ওনার বৌমা ওনার নাতনি, ছোট নাতনিকে স্কুলে দিয়ে বৌমা চলে এসছে, স্কুটি আছে ওদের, স্কুটিতে করে চলে এসেছে। আসার পরে যখন ঘরে ঢোকে ওই বৌমা শুনতে পেয়েছে যে এরকম ঘরে গোঙানির আওয়াজ।
কি হচ্ছে কিছু বুঝতে পারছে না, ভেবেছে হয়তো শরীর অসুস্থ হলো কি না। আর সেই সময় ওনার শাশুড়িকে ডাক দিয়েছে যে মা ঘরের ভিতরে আসো, এরকম বাবার শরীরটা খুবই অসুস্থ। কিন্তু ঘরে যখন গেছে তখন দেখলো যে ওনার মুখে থেকে না গ্যাজলা বেরিয়ে গেছে, একটু গ্যাজের মতো বেরিয়ে গেছে, ভেতরে গেছে। তখন যেহেতু অনেকটা সময় হয়ে গেছে তো, আর সব থেকে বড় কথা হয়তো ইয়াং কোনো ছেলে মেয়ে খেলে হয়তো এতটা মানে ক্রিয়া হতো না, প্রতিক্রিয়া হতো না, যেহেতু বয়স্ক মানুষ তো কীভাবে একটা বাজে মানে হয়ে গেছে আর কি, বাজে সিচুয়েশন হয়ে গেছে ওনার। যথারীতি পাশে কয়েকজনকে ডেকে ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হলো, ওখানকার স্থানীয় হসপিটালে। ওখান থেকে ট্রান্সফার করে আবার কলকাতা পাঠানো হলো। যেতে যেতে উনি মারা গেছিলেন। আর যেহেতু এটা আত্মহত্যা, তাই পোস্টমর্টেম হলো এবং জানা গেল যে উনি তেমন কোনো কিছু খায়নি যে খুব কড়া ছিল, হয়তো কোনো কীটনাশক সার বা তেল জাতীয় কিছু একটা খেয়েছে যেটা ওনার পেট সহ্য করতে পারেনি। বয়স হয়ে গেছে তো, ইমিউনিটি পাওয়ারটাও খুব কম, সেই কারণে হয়তো উনি সহ্য করতে পারেননি, তাই উনি মারা গেছেন। বাড়িতে খুব একটা বাজে পরিস্থিতি, ভীষণ ভীষণ বাজে পরিস্থিতি, মানে ভাবনারও বাইরে। বাড়িতে আনা হলো, যা যা করণীয় করা হলো, এখানে তো আর কিছু বলারও নেই। বাড়িটা খুব বাজে একটা পরিস্থিতির শিকার হলো, সবাই চুপ করে বসে রয়েছে। আর অনেকে আবার বলছে, মারা যাওয়ার পরে বলে না যে লোকটা খুব ভালো ছিল, এই ছিল ওই ছিল। বেঁচে থাকতে কেউ কারোর ভালো বলে না, মারা যাওয়ার পরেই হয়তো সবাই বলে যে লোকটা খুব ভালো ছিল, ওই বউটা খুব ভালো ছিল কথাটা জোর দিয়ে বলে। তো সেই সময় সবাই বলছে যে হ্যাঁ, মানুষটা হয়তো ঠিক ছিল, উনি হয়তো সৎ ছিল, উনি হয়তো চোর ছিল না। সত্যি ওই মালিক পক্ষই হয়তো ভুলভাল দেখেছে বা কিছু করেছে, হয়তো বাকি যারা ছিল, যে যেরকম পারছে আর কি বলছে, হয়তো বাকি যারা 2-3 জন ছিল ওই জনগণ, মানে নর্মাল পাবলিক, ওরাই হয়তো চুরি করে নিয়েছে, সব দোষ হয়তো এনার ঘাড়ে পড়েছে, যে যা পারছে বলছে। কিন্তু না, ওরা কিন্তু চুরি করেনি, ওরা ধরেই নিচে চুরি করবে কি। কিন্তু এরকম যে যা পারছে বলে যাচ্ছে। সবাই, বেশিরভাগই প্রায় 99% মানুষ বলছে যে উনি চোর না। যারা এর আগে এই 4-5 দিনে এত বাজে বাজে কথা বলে গেছে, টোন যেরকম কাটে বা বিভিন্ন বাজে বাঁকা কথা দিয়ে ওনাকে বুঝিয়ে দিয়ে গেছে যে আপনার বয়স হয়ে গেছে, আপনি 2 দিন বাদে মারা যাবেন, কিন্তু আপনার লোভ গেল না, এরকমও অনেক কথা বলেছে। আর আজকে সেই মানুষগুলোই নাকি বলছে যে ওই মানুষটা খুব ভালো ছিল, উনি মনে হয় সত্যি চুরি করেনি বলেই হয়তো অপমান সহ্য করতে পারেনি, তাই হয়তো আত্মহত্যা করেছে। সত্যি মানুষটা বড় ভালো ছিল। আপনারা তো প্রথমেই বলেছি ঘটনাটা পাঠিয়েছে যে মালিক পক্ষ, তার ওয়াইফ। কারণ পরবর্তীকালে ওনারা তো এই বাড়িতেও এসেছিল, অনেক কিছু হয়ে গেছে বলছি, এসেছিল, পরে জানতেও পেরেছিল যে এরকমভাবে মারা গেছে, এই পরিস্থিতি হয়েছিল, লোকজন এরকম বলেছে, সমস্ত কিছু জানতে পেরেছিল। তারপরে হয়তো আর কিছু করার ছিল না। তো সেই সময়, সেই দিনই ওনাকে যখন দাহ করা হলো, রাত্রেবেলায় বাড়ি আসা হলো, তখন কিন্তু এই বাড়িতে তেমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। ওই যে ভৌতিক বা ভয়, হ্যাঁ ভার তো অবশ্যই বাড়ি থাকে। তারপরে যেহেতু একটা আত্মহত্যা করেছে, হবে দোষ তো পেয়েছিল, বাড়ির দোষ পেয়েছিল, আত্মহত্যা করেছিল, অনেক দোষ পেয়েছিল উনি। তো সেরকমভাবে বাড়িতে রয়েছে, যেরকম কাজবাজ করানোর ছেলে, যেহেতু বাবা মারা গেছে আসতেই হবে, তো সেইভাবে উনি বাবাকে আর দেখতে পারেনি, পরে হয়তো পরের দিন বা তারপরের দিন এসেছিল, এরকম কাজবাজ চলছে। কিন্তু সেই দিন, যেদিন মারা গেছে, সেদিন রাত্রেবেলাতেই এই বাড়ি অর্থাৎ সেই মালিক পক্ষর বাড়ি, ওই যে ঘটনাটা আমাকে পাঠালো তাদের বাড়ি, ওই দিদির বাড়িতে ওরা কিন্তু 3 জনই থাকতো। ওনার ছোট ছেলে, তখন বয়স ওর 7-8 বছর, এখন হয়তো 10-11 বছর হবে বা 10 বছর টছর হবে, তখন 8 বছর বয়স ছিল ছেলেটার। আর ওনার স্বামী, যে আর কি সোনার দোকানের মালিক, আর উনি ছিলেন। আর একজন পরিচারিকা ছিলেন, তিনি আসতেন আবার চলে যেতেন, তেমন থাকতেন না আর কি। এটাই ছিল ওনার বাড়ির ঘটনা। কিন্তু সেদিন রাত্রেবেলা যেদিন মারা গেছে, ওরা কিন্তু শোনেনি যে উনি মারা গেছেন, শুনতে অবশ্য পারেনি। পরের দিন শুনেছিল, যে এসে বলেছিল যে বাজার সমিতিতে লোকজন এসে বলেছিল, শুনলাম নাকি উনি মারা গেছে, এরকম শোনা গেল। এটা পরের দিন শুনেছিল। কিন্তু ওই দিন রাত্রেবেলা ওদের সাথে একটা বাজে ঘটনা ঘটেছিল। রাত্রেবেলা শুয়ে রয়েছে, অনেক রাত হয়ে গেছে, 11:30-12টার মতো বাজে। দোকান থেকে প্রায় 9:30-9টার মধ্যে চলে আসে, কারণ যেহেতু সোনার দোকান, তো সোনার দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে। ওই দিদিটা বলল যে যেহেতু 8:30-9টার মধ্যেই দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়, কারণ সোনার দোকান, বাজারে যত লোক বেশি থাকবে ততই সোনার দোকানটা সেফ থাকবে, লোকজন থাকবে। আর যখনই আশেপাশের দোকানগুলো বন্ধ হতে থাকবে, তার আগেই কিন্তু সোনার দোকানটা বন্ধ করে দেয়, যে জানে যে ওই টাইমে ওই পাশের দোকানগুলো বন্ধ হবে, তার 5-10 মিনিট আগে বন্ধ করবে। তো তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিল। তারপরে খাওয়া দাওয়া করে যেমন কথাবার্তা বলার পরে 11-11:30 মধ্যে শুয়ে পড়েছিল, ঘুম চলে এসছে। তো সেই সময় ওই রাত্রেবেলায় কটা বাজে, ওই 12টাই বাজবে হয়তো, এক্স্যাক্টলি আমাকে টাইমটা বলেনি, আমি নিজেই টাইমটা বলছি, ওরকমই হবে, কারণ বললো যে শোয়ার পরই। তো সেই সময় ওই যে দাদা, সেই দাদা চিৎকার করে উঠে বসে পড়েছিল। চিৎকার করেছিল কেন?
ওনার স্ত্রীও তো, দিদিটাও তো ভয় পেয়ে গেছে, বলছে যে কি হয়েছে, চিৎকার করছো কেন এইভাবে? তখন দাদা বলছে যে জানো তো কেমন মনে হলো, যে ওই যে মানুষটাকে বলেছিলাম না যে চোর, ওই যে মাঝখানে সোনার চুরি করলো, 4-5 দিন হয়ে গেছে, এই যে উনি এরকম, ওনাকেই মনে হলো যে উনি এসে কানের কাছে ফিসফিস করে বলছে যে আমাকে চোর বললি তো, আমাকে বিনা দোষে মেরে ফেললি তো, তোদের আমি ছাড়বো না। আমার পুরো এরকম মনে হলো। তখন আর স্ত্রী কিন্তু এটাকে তোয়াক্কা করেনি, বলছে যে তুমি এইসব নিয়ে ভাবছো আর তাই হয়তো স্বপ্ন দেখেছো। বলছে না, স্বপ্ন নয়, এটা স্বপ্নের মধ্যে আমি দেখিনি, এটা পুরো আমার স্পষ্ট অনুভব করতে পারছি যে কেউ আমার কানের কাছে এসে ফিসফিস করে বলেছে, আর তুমি বিশ্বাস করো। কিন্তু ওর স্ত্রী বলছে যে না, বিশ্বাস তো করা যাচ্ছে না, কিন্তু ঠিক আছে আমি দেখছি, বুঝতে পেরেছি, তুমি শুয়ে পড়ো। আর স্ত্রীও কিন্তু মনে মনে আর কি ভেবেছে, দিদি কিন্তু বলছে যে আমি ভেবেছি যে এরকম হয় না কি, একজন মানুষ আসবে, সে বলে যাবে, উনি আসবেও বা কী করে? আর উনি যদি আসে, সব জায়গায় তালা দেওয়া রয়েছে, কি করে বা ঢুকবে? কোনো মতে পসিবল নয়। আর হয়তো সে স্বপ্নও দেখেছে, কারণ এই সোনা চুরি নিয়েই কিন্তু ওদের মনের মধ্যে একটু দোলাচল চলছিল, যে জানে চুরি করেছে, টাকাও পেয়ে গেছে, তো ভাবছিল যে বয়স্ক মানুষ কেন চুরি করবে, হয়তো কোনো এরকম কথাবার্তা হয় না, এরকম তো আমরাও বলি যে কোনো কিছু পেয়ে গেলে ভাবি যে আচ্ছা এরকম বাজে বাজে কথা বললাম, কাউকে না ডাকলেই তো হতো, টাকা তো দিয়ে দিল। এরকম কিন্তু ওই দাদা দিদি বসে বসে আলোচনা করছিল, করে এরকম প্রায় 2-3 দিন ধরে, প্রায় দিনই রাত্রেবেলা আলোচনা করে। তো ওই দিদি ভেবেছে হয়তো এরকম আলোচনা করা হয়, হয়তো মনের মধ্যে ও খারাপ ভাবে যে সত্যি সত্যি বয়স্ক মানুষটাকে আলাদা করে ডাকলেই ভালো হতো, এতজন মানুষের মধ্যে ওনাকে অপমান করাটা ঠিক হয়নি, যদিও বয়স্ক মানুষ, ইয়াং ছেলে পেলে হতো, মেয়ে হতো, তাহলে নয় তাদের এইভাবে বলা যেত, কিন্তু একটা বয়স্ক মানুষ, অনেকটাই বয়স হয়ে গেছে, এরকম করা তো ঠিক হয়নি। হয়তো সেই একটা কষ্টের জন্য এরকম স্বপ্ন দেখে, রাত সারাদিন ভাবে, সেটাই হয়তো রাত্রে স্বপ্ন দেখে, এটাই ভেবেছিল। সেই দিন কিন্তু রাতটা কোনো মতে কেটে গেল, রাত্রে আর তেমন কোনো সমস্যা হয়নি। সকালবেলা ওই দিদি একটু লেটে দোকানে যায়, প্রায় 11টা 11:30টার দিকে দোকানে যায়, কারণ ওনার ছেলেকে স্কুলে দিয়ে আসতে হয়, সেখানে একটু বসে, তারপর স্কুলের মেইন ঘন্টা যেটা পড়ে আর কি, সেটা পড়ে গেলে উনি আবার চলে আসেনি দোকানে। তো উনি এসেছেন, কিন্তু তার আগে, ওনার আসার আগেই দোকানে এসে ওই দাদা খবর পেয়ে গেছে, বাজার সমিতির কয়েকজন এসে ওনাকে বলে গেছে, ওই কথাবার্তা ওনাকে বলার জন্য হয়তো আসেনি, এমনি কথাবার্তা বলতে বলতে বলছে জানো তো, ওই যে বয়স্ক মানুষটা সোনা চুরি করেছিল না, ওই বয়স্ক মানুষটা মারা গেছে। কি করে মারা গেছে? আত্মহত্যা করে, বিষ খেয়েছে। বিষ খাওয়ার কথাটি আর কি সবাই জেনে গেছে, এটাই রটে গেছে যে বিষ খাওয়ার পরে উনি নাকি মারা গেছে, আত্মহত্যা করেছে। কি একটা বাজে পরিস্থিতি। ওই কথাটা শোনার পরে ওই দাদা আর কোনো কথা বলতে পারছে না, কোনো কথা মুখের থেকে বেরোচ্ছে না, কিচ্ছু বলেনি। ওদের যে বলবে যে খারাপ হলো বা এই ওই বা ভালো হলো, মানে কোনো কথাই বলতে পারেনি, চুপ করেই বসে রয়েছে। আর তখন ওই বাকিরা চলে গেছে, 2-3 জন এসেছিল যারা বাজার সমিতির লোক, ওরা চলে গেছে, দাদা চুপ করে বসে রয়েছে। ওই দিদি তারপরে দোকানে ঢুকেছে, দোকানে ঢোকার পরে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তুমি এখানে এভাবে বসে রয়েছো, কোনো কাস্টমার এখন আসেনি নাকি, কি হয়েছে জিজ্ঞেস করছে, কিন্তু কোনো কথার উত্তর দিচ্ছে না ওই দাদা। প্রায় 2-3 বার জিজ্ঞেস করেছে, আরও অন্যান্য কথাও জিজ্ঞেস করেছে, কিন্তু না, কোনো কথার উত্তর দিচ্ছে না। তখন ওই দিদি জিজ্ঞেস করছে কি হয়েছে, ঝাঁকিয়ে, ঘাটটাকে ঝাঁকিয়ে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, কথা বলছো না কেন? আর যখন ঘাটটাকে ঝাঁকিয়েছে না, তখন ওই দাদা কেঁপে উঠেছে পুরো, বলছে হ্যাঁ কি হয়েছে? দিদিও ভয় পেয়ে গেছে যে এরকম অন্যমনস্ক তুমি এরকম হলে কি করে। আর পাশেও কিন্তু আরও একজন ছিল, ওই যে দোকানে কাজ করে, ওই মহিলাটিও কিন্তু ছিল সেখানে। ওই মহিলাটি নিজের মতো করে কাজ করছে। আর ওই সোনার দোকানেও কিন্তু পাশে আরেকটু ভেতর দিকে জায়গা আছে, সেখানে কিন্তু সোনার কারিগর যারা কাজ করে, ওরা কিন্তু কাজ করে ভেতর দিকে। ওরা ওরকম শুনতে পেয়েছে যে মানুষটা মারা গেছে, তখন বলছে যে দিদি, ওরাই বলছে সোনার দোকানে যে কাজ করে কারিগর, যে আর বলবেন না দিদি, ওই যে বয়স্ক মানুষটি, ওই যে সোনা চুরি করেছিল, ওই বয়স্ক মানুষটি আগের দিন মানে গতকাল রাত্রে আত্মহত্যা করে মারা গেছে। তখন দিদির মুখের থেকে কথা বেরোচ্ছে না যে কি একটা বাজে পরিস্থিতি। ওরা কিন্তু জানে যে উনি চুরি করেছে, ওরা কিন্তু তখনও বুঝতে পারছে যে উনি চুরি করেছে, কিন্তু ওই যে তার আগেও সবসময় আলোচনা করতো না যে বয়স্ক মানুষকে এরকম বলা ঠিক হয়নি, উনি কষ্ট পেয়েছেন, যতই চুরি করে থাকুক না কেন, হয়তো কোনো দরকারে করেছিল বা হয়তো অপারক হয়ে দিতে হবে কাউকে, যখন যেহেতু ওরা গিয়ে শুনেছে যে 2 নাতনি আছে, নাতনির জন্য বানাতে গেছে, এই যে এইসব কথা শুনেছে, এটা শোনার পরে না ওরা একটু কষ্ট কিন্তু পাচ্ছে, যতই হোক মানুষ তো, মানে কষ্ট পাচ্ছে যে সত্যি হয়তো এই কারণে উনি চুরি করতে এসেছিলেন। তারপর যখন শুনলো যে সত্যি মারা গেছে মানুষটা, তখন ওরা থাকতে পারছে না, সেই দিন ওরা দোকান বন্ধ করে দিয়েছে। থাকতে পারছে না, ওরা কি করে দোকানে বিক্রি বাট্টা করবে, কি করে হিসাবপত্র করবে, করতেই পারছে না।
প্রায় সেখানে আধ ঘন্টা মতো ছিল। থাকার পরে যখন দেখছে যে কোনো কথা কেউ কাউকে কিছু বলতে পারছে না, সবাই পুরো স্তব্ধ, তখন ওই কারিগর যারা ছিল ওদের বলল যে দোকানটা খোলা থাক মানে যে সব কিছু সোনা গয়না যা বের করে রেখেছিল সেগুলো লকারের মধ্যে দিয়ে আটকে দিয়েছিল। ওটাই করে আর কি, কারণ আগেও তো সারাটা দিন তো সোনার দোকান তো বন্ধই থাকে, কিন্তু ভেতরে কিন্তু কারিগর থাকে। লকারটা ভালো করে বন্ধ করে চাবি নিজের কাছে রেখে কারিগর তো ভেতরেই থাকছে আর শাটারটা অর্ধেক টেনে দিয়ে যায়। এইভাবে কিন্তু সোনার দোকানটা থাকে দুপুরবেলায়। ওই কারিগররা কিন্তু বাড়ি যায় না, ঠিক আছে? তো সেই সময় ওনারা, বিশেষ করে দিদি, কারণ দাদা কথা বলার কোনো ক্ষমতাই নেই, ওই দিদি সমস্ত সোনা গয়না যেগুলো বাইরে বের করে রেখেছিল সেগুলো সব ঢুকিয়ে লকারে ভালো করে ঢুকিয়ে চাবি দিয়ে চাবিটা নিজের কাছে নিয়ে ওদের বলে গেল যে দেখো আমাদের ভালো লাগছে না, সত্যি ওনার কথাটা শুনে আমরা খুব কষ্ট পেয়েছি, তাই বাড়ি চলে যাচ্ছি, এখন আর থাকতে পারবো না। তো ওরা সেই বলে বাড়ি চলে গিয়েছিল। বাড়ি কিন্তু বেশি দূরে না, হাঁটা পথই ওদের বাড়ি। তো ওরা বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে তো চুপ করে বসে রয়েছে, পুরো সোফায় গিয়ে চুপ করে বসা। তখন ওই দাদা দিদিকে বলছে, তোমাকে কালকে বললাম না যে আমার কানের কাছে ফিসফিস করে এসে বলল, তুমি বিশ্বাস করো উনি এসেছিল, ওনার আত্মাই এসে আমাকে কথাটা বলে গেছে, কিন্তু ওই যে বারবার করে বললো যে চুরি করিনি, আমাকে বিনা দোষে শাস্তি দিলে, আমাকে মেরে ফেললে তুমি, এরকম কথা কেন বললো? তাহলে কি সত্যি সত্যি চুরি করেনি? কিন্তু সোনার চেনটা তো আমরা পাইনি, তাহলে চেনটা গেল কোথায়? তখন বিশ্বাস করেছে দিদি। দিদি বলল যে আমি বিশ্বাস করেছি তখন, কারণ সত্যিই তো রাত্রে এরকম কথা বললো, পরের দিনই জানা গেল যে উনি সকালে এরকম মারা গেছে, তো এটা তো হওয়ার কথা নয়। তখন কিন্তু ওরাও বিশ্বাস করেছে। ওরা বিকেলেও কিন্তু দোকান খুলতে পারিনি। ওরা এসেছিল 7:30 8টার দিকে, ওই দাদা দিদি দুজনে এসেছিল। আসার পরে কারিগরদের বললো, ওরা যেহেতু রাত করে একটু বাড়ি যায়, তো ওদের বললো তোমরা সকাল সকাল বাড়ি চলে যাও, আমি দোকানটা বন্ধ করে দেবো। তো দোকানটা বন্ধ করে আবার বাড়ি চলে এসেছিল। একটু সেদ্ধ ভাত করেছিল দিদি, সেটা খেয়ে দেই ওরা একটু বসে, তারপরে শুয়ে পড়েছিল, কারণ কিছুই ওদের ভালো লাগছে না। শোয়ার পরে হয়তো দাদা দিদির চোখে কারোরই ঘুম নেই, টেনশানে এমনি হয়তো ঘুম আসছে না কোনো মতে। আর সেই সময় দিদি আর দাদাই ভাবছে কিন্তু একে অপরে ঘুমিয়ে পড়েছে। দিদি ভাবছে দাদা হয়তো ঘুমিয়ে পড়েছে, আমারই চোখে হয়তো ঘুম নেই। আবার দাদা ভাবছে হয়তো তার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, ওনার হয়তো চোখে ঘুম নেই। এটাই কিন্তু ভাবছে, কারণ দুজনেই দুদিকে শুয়ে রয়েছে, মাঝখানে ছেলে রয়েছে। তো সেই সময় বাইরে হল ঘরে, হয়তো রান্নাঘরে হতে পারে, মানে বাইরে বোঝা যাচ্ছে যে থালা বাসন পড়ার আওয়াজ আসছে, যে কিছু পড়ে গেছে, কিছু পড়ে ছড়াছড়ি খাচ্ছে, মনে হচ্ছে কেউ ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, এরকম মনে হচ্ছে। যে এমন না যে পড়ে গেছে কিছু একটা, এরকম কিন্তু নয় যে ইঁদুরে বা কোনো বিড়ালের তাড়নায় পড়ে গেছে, এরকম কিন্তু হয়নি। পুরো মনে হচ্ছে কেউ রাগের কারণে ছুঁড়ে ছুঁড়ে মারছে জিনিসগুলো। সেই সময় দুজনেই উঠে গেছে, একসঙ্গে উঠে গেছে। একে অপরের দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার, বিড়াল টেড়াল আসলো নাকি? বলছে কি জানিস, চলো তো গিয়ে দেখি। প্রথমে কিন্তু ওরা ভয় পায়নি, কিছুই ভয় পায়নি। ওরা ভেবেছে হয়তো জানলা দিয়ে কোনো বিড়াল বা কিছু ঢুকেছে, তারাই হয়তো ফেলেছে। কিন্তু সেই সময় ওরা অনুভব করতে পেরেছে যে কোনো মানুষ ছাড়ো হয়তো কেউ কিছু একটা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে, নিজের ইচ্ছায় ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। যখন বাইরে গেল আওয়াজটা আর হচ্ছে না, কিন্তু দেখলো সারা ঘরে বলতে যে ফ্লোরটা রয়েছে, সেই ফ্লোরে এই হাঁড়ি, এই কড়াই, এই গামলা, হাতা, খুন্তি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা তো হওয়ার কথা নয়। রান্নাঘরে রয়েছে বাসনপত্র, রান্নাঘরের দরজা ভেজানো রয়েছে, দরজা দেওয়া নেই, ভেজানো রয়েছে, কিন্তু যখন গিয়ে দেখলো তখন অর্ধেকটা পুরো খোলা। তো সেই সময় এরকম সমস্ত জিনিসপত্র এরকম ফ্লোরে এসে পড়ে থাকবে? রান্নাঘরে পড়তে পারে, হতেই পারে বিড়াল এসেছিল, কিন্তু ফ্লোরে কি করে পড়ে থাকা সম্ভব? এটা তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না। ওরা একটু ভয় পেল। ওরা ভাবছে যে কি হতে পারে, বিড়াল ইঁদুর এটা কোনো মতেই হবে না, কিন্তু কিসের কাজ? দিদি বলল যে বিশ্বাস করো, তখন আমার মনের মধ্যে অন্য কিছু ভাবছি, তোমার দাদা হয়তো অন্য কিছু ভাবছে সেই মুহূর্তে, কিন্তু আমরা কেউ কিছু বলতে পারছি না। সেই সময় অনেক কষ্টে সেই জিনিসগুলো তাড়াতাড়ি গুছিয়ে রান্নাঘরে রেখে, রান্নাঘরের দরজা দিয়ে কি করে যে দুজনে দুটো হাত একে অপরের হাত ধরে ঘরে এসে দরজা দিয়ে চুপ করে বসে পড়েছি আর শুধু হাঁপাচ্ছি। একে অপরের সাথে কথা বলতে পারছি, শুধু হাঁপাচ্ছি। জল ছিল, তোমার দাদাও জল খেলো, আমিও খেলাম, এইভাবেই বলছে যে দুজনে খেলাম। খাওয়ার পরে একে অপরের দিকে তাকিয়ে ওরা বলছে যে কি হলো, কিছু তো স্বাভাবিক বলে মনে হচ্ছে না, তাহলে আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? এরকম কিন্তু ওরা আলোচনা করছে। যথারীতি ভয় পেয়েছে, কারোর তো চোখে ঘুম নেই, এমনি টেনশনে ঘুম নেই, তার উপর এরকম পরিস্থিতি। আগের দিন হয়তো ভেবেছিল যে এটা হয়তো নর্মালি ব্যাপার, এরকম তো অলৌকিক ঘটনা ঘটে, তাই হয়তো মারা যাওয়ার পরে এরকম আত্মা হয়তো আমাদের শুনিয়ে দিয়ে গিয়েছিল, তারপরে হয়তো আর কিছু হবে না, ওরা কিন্তু এটাই ভেবেছিল। কিন্তু আজকে রাত্রে যা ঘটনা ঘটলো,
ওরা না মানে ভাবতে পারছে না যে সত্যি এরকম ঘটনা ঘটছে, আর ওরা যা ভাবছে এটাই কিন্তু ওদের কাছে সত্যি বলে মনে হচ্ছে। সারাটা রাত তারপর থেকে প্রায় 5-10 মিনিট পরের থেকে পুরো ঘরের মধ্যে না, কিন্তু বাইরে পিছনে একটু বাগান রয়েছে, তেমন কিন্তু জঙ্গল না, ওই নর্মাল গাছ টাছ রয়েছে। তো মনে হচ্ছে ঘরের চতুর্দিক থেকে কেউ যেন গোঙাচ্ছে, একটা গোঙানোর আওয়াজ। হয়তো সে বাঁচবে না, তার হয়তো কষ্ট হচ্ছে, যেরকম একটা গোঙানোর আওয়াজ হয়, ওই যেমন আর কি বিষ খেলে যেরকম আওয়াজ হয়, গোঙানোর একটা আওয়াজ, সেই গোঙানোর আওয়াজ পুরো বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে। চারপাশ থেকে মনে হচ্ছে সে এরকম হেঁটে হেঁটে যাচ্ছে, দৌড়ে দৌড়ে যাচ্ছে, এরকম পুরো শোনা যাচ্ছিল। ওরা কেউ সারাটা রাত ঘুমাতে পারেনি। 3টে 3:30টার দিকে আওয়াজটা আর শোনা যায়নি, কিন্তু ওই যে সময়টা ওরা যে শুয়েছে তারপরে যে শুনেছিল, তারপর থেকে এই যে আওয়াজটা কিন্তু টোটালি হয়েই গেছে, থেকে হয়ে গেছে। ওরা আর কেউ ঘুমাতে পারেনি 3:30টার পরে। তারপর 4টার দিকে হয়তো ঘুম লেগেছিল, তারপরে আবার 6:30 7টার দিকে একবার ঘুম ভেঙে গেলে আর ঘুমাতে পারেনি। হয়তো ভেবেছিল ঘুমাবে আর একটু, কিন্তু না, চোখে ঘুম আসছে না। ঘুম ভেঙে যাওয়ার পরে ওরা উঠে গিয়েছিল। ওরা কিন্তু বুঝতে পারছে না যে ওরা কি করবে, কি করা উচিত ওদের। তো সেই সময় ওরা আলোচনা করছে মাথা ঠান্ডা করে, বলছে দেখো ভয় পেলে চলবে না, যা হয়েছে তো হয়েইছে, কিন্তু যা হচ্ছে আমাদের মনে হচ্ছে যে কিছু তো একটা ভুল আমাদের হয়েছে। তাহলে কোনো সত্যি চুরি করেনি, তাহলে চেনটা যাবে কোথায়? তখন ওই দিদি বলল যে আমি তোমার দাদাকে বলেছি যে একটু দোকানটা ভালো করে খুঁজলে হয় না, আমরা তো একটু সামনের দিকে দেখেছি আর ভেতরে যেখানে দাঁড়াই সেখানে দেখেছি, আর তো কোথাও দোকানে দেখা হয়নি, একটু ভালো করে খুঁজলে হয় না যে অন্য কোথাও আছে কিনা। সেদিন ছেলেকে আর স্কুলে দেয়নি, যে পরিচারিকা বাড়িতে আসে একটু কাজ করার জন্য, ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, থালা বাসন মাজা, এটুকুর জন্য, কিন্তু আর কিছু না। তো তাকে বলা হলো যে দিদি তোমাকে আমি এক্সট্রা টাকা দেবো 200 টাকা, তুমি আজকে আমার ছেলেটাকে একটু দেখো, ছেলেকে স্কুলে পাঠাবো না, আর ছেলেটাকে তুমি একটু দেখো। তো ওই পরিচারিকা দিদি রাজি হয়ে গেল, সেই ছেলেটাকে দেখলো। ওরা সকাল সকাল প্রায় 8:30টার দিকে দোকানে চলে গেছে, দোকানটা খুলেছে। খোলার পরে তন্ন করে খুঁজেছে। ওই যে দোকানের মধ্যে যে কাঁচটা থাকে না, ওটা কিন্তু সরানো যায়, নিচের দিকে সরানো যায়, ওই কাঁচটাকে ভালো করে দেখছে, চারিদিকটা দেখছে অনেকক্ষণ ধরে। দেখার পরে তারপরে ওদের নজরে পড়েছে, দেখবেন সোনার দোকানে যে কাঁচ থাকে, অবশ্যই সবাই গেছেন প্রায়, তো সেখানে গিয়ে দেখবেন যে কাঁচের মাঝখানে একটু ফাঁকা ফাঁকা থাকে। ওদের ওই দোকানটা বেশি আরো ফাঁকা ছিল, যে কিছু একটা হালকা গলে গেলেও যেতে পারে। তো সেই সময় ওরা দেখলো, এটা কিন্তু সচরাচর দেখা যাবে না, যে চোখে ভালো করে হালকা পাতলা দেখলে কিন্তু দেখা যাবে না, ভালো করে গর্সে যদি দেখা যায় লাইট দিয়ে তাহলে দেখা যাবে। আর সেদিন কিন্তু ওরা তন্ন করেই খুঁজছিল। তো সেই লাইটটা ভালো করে দেখলো যে ওই ফাঁকার মধ্যে একটা কিছু জল করছে। তারপরে একটা কিছু সারাশিদি কিছু দিয়ে চেনটাকে বের করলো, মানে ওই জিনিসটাকে বের করলো, দেখলো চেন। ওদের কিছু বলার নেই, দাদা দিদি দুজনেই বললো যে ফ্লোরে বসে গেছি আমরা, আমাদের চোখে থেকে জলও বেরোচ্ছে না, আমাদের কথাও বেরোচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কি বলবো আমরা কিচ্ছু বুঝতে পারছিলাম না। তখন দিদি বলছে যে দেখো এই কথা কাউকে বলতে পারছিলাম না, যে কাউকে বলবো যে না উনি চুরি করেনি, চেনটা পেয়ে গেছি। ওই দিদি বলল যে সত্যি আমরা যে অন্যায় করেছি, কাকে বলবো, বললেই তো এখন আমাদের উপরে চড়াও হবে সবাই। তো দিদি বললো তখন কিন্তু কাউকে বলেনি, তো ভেবেছে চেপে যাবে, এটা দিদি বলেছে চেপে যাবে ভেবেছিল। আর যেহেতু সেদিন বৃহস্পতিবার, ওদের কিন্তু দোকানটা বৃহস্পতিবার ওখানে বন্ধ থাকে, ওদের যেখানে বাজার বৃহস্পতিবার দিন দোকানপাট দুপুরবেলা খোলে না। আর যেহেতু সোনার দোকান, তো ওদের বৃহস্পতিবার যেহেতু বাজারটা পুরো হালকা থাকে, তো দোকানপাট খোলাই হয় না। ওরা শুধু চেনটা খোঁজার জন্যই কিন্তু সেখানে এসেছিল। ওরা আবার চেনটাকে নিয়ে সরাসরি রেখে দিয়ে আবার দোকানপাট বন্ধ করে বাড়ি চলে গিয়েছিল। যখন ওরা রাস্তায় হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে, যেহেতু বললাম যে কাছেই বাড়ি, তখন ওদের কাছে ফোন এসছে। ওই যে পরিচারিকা সে ফোন করে বলছে দাদাবাবু শিগগির আসুন, এরকম বাবুর শরীরটা খুবই অসুস্থ হয়ে পড়ছে, সে নিঃশ্বাস নিতে পারছে না, সে খুবই বাজে অবস্থা। ওরা তড়িঘড়ি করে মনে হচ্ছে দৌড়ে বাড়ির দিকে গেল, গিয়ে দেখে ছেলে সত্যি নিঃশ্বাস নিতে পারছে না, শ্বাসকষ্ট উঠে গেছে, খুবই বাজে একটা পরিস্থিতি। সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হলো, এবং সেখান থেকে নাকি ওদের যে কাছের যে আরজি করে ট্রান্সফার করেনি, কিন্তু কাছের যে একটা নার্সিং হসপিটাল ছিল, তো সেখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে দেখানো হলো, ওষুধপত্র দিল, স্বাভাবিক হলো। সেই হসপিটালে 2 দিন থেকে ছেলেকে বাড়ি আনা হলো। আনার পরে প্রায় 1-2 দিন ছেলেটা দুর্বল ছিল, কোনো কথা বলতে পারছে না। আর ছেলেটার চোখ যেরকম থাকে না সেরকম না, পুরো চোখটা মনে হচ্ছে নর্মাল যেরকম তাকালে যেরকম হয় সেটা নয়, মনে হচ্ছে চোখটা একটু বড় বড়, যে ভয় পেলে যেরকম করে তাকিয়ে থাকি না আমরা, সেরকম সবসময় থেকে ওরকম চোখটা বড় বড় করে উঠছে। তারপরে আরও প্রায় 2 দিন চলে গেছে। ওই ছেলেটাকে জিজ্ঞেস করছে, বাবা তোমার এরকম শরীরটা খারাপ হলো কি করে, কি হয়েছে, তোমার তো হাঁপানি কোনো সমস্যা ছিল না, তো এরকম হলো কি হয়েছিল বাবা? বলছে জানো মা, আমি ঘরের মধ্যে বসে এরকম টিভি দেখছিলাম,
টিভিতে এরকম কার্টুন দেখছিলাম, কিন্তু আমি দেখেছি ওই পর্দার পাশে একটা বয়স্ক মানুষ বয়স্ক দাদুকে দেখতে, যে আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। তারপরে আমি যে জিজ্ঞেস করলাম যে তুমি কে, তুমি এখানে কি করে আসলে, সেই বয়স্ক দাদুটি পুরো নিমেষের মধ্যে উধাও হয়ে গেল, আমি দেখতেই পেলাম না। যেহেতু বাচ্চা ছেলে, তাও আবার খুব বাচ্চা না, 8 বছরের বাচ্চা, কিন্তু যথেষ্টই বুঝতে শেখার। এখনকার বাচ্চা তো খুবই পাকা হয়, এটা সবাই আমরা জানি, খুবই পাকা হয়, বুঝতে শেখে। তখন এই বাচ্চাটা ওটা দেখে ভয় পেয়ে সেখানেই নাকি হাঁপানো শুরু করে, কথা বলতে পারছে না, শ্বাসকষ্ট উঠে গেছিলো, যে কোনো কথা বলবে। ওই পরিচারিকা ছুটে এসছে, তাকেও কিছু বলতে পারছে, তারপরে তো ফোন করেছে। এই যে ছেলেটার শরীরটা খারাপ, সেই সময় কিন্তু ঠাকুমা দাদু, ওর যে দাদু দিদা, সবাই কিন্তু দেখতে এসেছিল, হসপিটালেও গেছিল, তারপরে কিন্তু বাড়িতেও এসেছিল। যেহেতু ওই যে বাড়ির ওই সোনার দোকানের যে মালিক, সে কিন্তু একা ভাই না, তার আরও একটা ভাই আছে, সে অন্য কোথাও থাকে, সেখানে ওর ঠাকুমা দাদু ওনার আর কি বাবা মাকে নিয়ে থাকে। তো এখানে দেখতে আসলো, আসার পরে ওই যে কথাগুলো বলছে, ওরা কিন্তু কেউ বিশ্বাস করছে না। বয়স্ক ঠাকুমা হলে কি হবে, কিন্তু এরকম যে কোনো ঘটনা ঘটতে পারে, একজন দাদুকে দেখবে, সে নিমেষের মধ্যে হাওয়া হয়ে যাবে, হয়তো কি থেকে কি দেখেছে, কেউ কিন্তু বিশ্বাস করছে না। তো দিদি বলল যে একমাত্র বিশ্বাস করছিলাম আমরা। ওরা কিন্তু এটাও মনে মনে ভাবছে যে আমরা তো ইচ্ছা করে কিছু করিনি, আমরা তো খুঁজেছিলাম, আর দেখাও তো যাচ্ছিল যে উনি এরকম পিঠে ঘাড়ে হাত দিচ্ছিল, হয়তো সেই সময় চেনটা উনি চুরি করে নিয়েছে, খুব বড় অন্যায় হয়ে গেছে, এটা হয়তো ওরা ভাবছিল। তখনই কিন্তু ওদের কিছু জানায়নি যে এরকম এরকম ঘটনা ঘটেছে আর এই হচ্ছে, কাউকে কিচ্ছু জানায়নি। ওরা দেখাশোনাটানা করে ওরা নাকি আবার রাত্রের মধ্যে সবাই বাড়ি চলে গিয়েছিল, বাড়ি পুরো ফাঁকা। তো সেই সময় রাত্রে আবার এরকম শুয়ে রয়েছে, কেউ কিন্তু ঘুমায়নি, দুজনেই বসে রয়েছে, আর ছেলেটা শুয়ে রয়েছে, ওকে আর কি মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তখন প্রায় 12টা-1টা বাজে। তো ভাবলো যে আর কতক্ষণ বসে থাকবে, এবার শুয়ে পড়ে, দুজনেই শুয়ে পড়েছে একসাথে। শুয়ে পড়ার পরে ওই নাকি দাদার কানের কাছে এসে জোরে জোরে বলছে, এটাকে দিদি শুনতে পারেনি, জোরে জোরে বলছে যে যদি সত্যি স্বীকার না করিস যে আমি চুরি করিনি, তাহলে তোর ছেলে কিন্তু কালকে সকালে সূর্যর মুখ দেখবে না, এরকম নাকি থ্রেট দিচ্ছে, আর ওই বয়স্ক মানুষটি দিচ্ছে। আর সঙ্গে সঙ্গে দাদা পুরো চিৎকার করে উঠে পড়েছে, আর বলছে যে ওই দিদির যা নাম সেটা ধরে বলছে যে কালকেই আমার সমস্ত ঘটনা জানাতে হবে, আমার ক্ষমা চাইতে হবে, না হলে খুব বাজে পরিস্থিতি হয়ে যাবে, ছেলেকে বাঁচাতে পারবো না। তখন ওই দিদিকে সব জানালো যে কি কানে শুনেছে, কি বলে গেছে এসে। তখন ওই দিদি আর দাদা জোরে জোরে বলছে যে হ্যাঁ, কালকে ক্ষমা চাইবো, অবশ্যই সব সত্যি কথা সবাইকে জানাবো, কিন্তু আমার ছেলেটাকে তুমি মেরো না বা কিছু করো না। তো সেই রাত্রেবেলা ওরা কিন্তু আর কেউ ঘুমায়নি, কেউ না। সকালবেলায় উঠেছে, ভোর হতে দেখেছে সূর্য উঠছে, এটাও দেখেছে। ওঠার পরে সকাল হতে না হতেই ওই ছেলেকে সাথে করে নিয়ে, আর বাড়িতে রাখার সাহস পাচ্ছে না, পরিচারিকাকে রাখতেও দেয়নি, ওনার কাছে রাখতেও দেয়নি, তো ওকে নিয়ে ওই দাদুর বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে কিন্তু কাজটা ওদের মেটেনি, সেদিন হয়তো 10 দিনের কোনো কাজটা কিছু একটা হয়তো ছিল সেই দিন ওদের বাড়িতে। তো গেছে, ওই কাকু কাজ করছে, সেই দিনই ভাবুন, যেদিন দশার কাজ বা কি একটা কাজ হয়তো বলে, সেই কাজটা করছে, আর সেই দিনই যেতে হলো। কি একটা মানে অলৌকিক ব্যাপার। তো সেই দিন যখন ওদের দেখেছে, দেখার পরে কিন্তু ওরা তেমন কোনো মুখের বিকৃতি খারাপ কিছু করেনি, ওরা চুপচাপই বসেছিল। ওরা গেল, ওদের বসতে পর্যন্ত ওরা বলেছে, বলার পর ওরা এসে বসেছে। মানে এত একটা বাজে পরিস্থিতি হয়ে গেছে, ওনার বাবা আত্মহত্যা করেছে, তবুও কিন্তু ওরা রাগ দেখায়নি, ওদের বসতে বলেছে। তার কিছুক্ষণ পরে যখন কাজটা পুরোপুরি কমপ্লিট হলো, যখন সবাই নমস্কার করছে, ওই যারা নমস্কার করে তো সবাই, তো সেই সময় ওই যে দাদার দিদি কাঁদতে কাঁদতে সেখানে পুরো শুয়ে পড়েছে, আর বলছে আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। এবার যেহেতু দশার কাজ, প্রচুর লোকজন না হলেও তো কিছু তো লোকজন আশেপাশে আছে, পাড়ার লোকজনও এখানে ছিল। তো সেই সময় সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে, তখন ওরা কাঁদতে কাঁদতে জোরে জোরে বলছে যে সত্যি বলছি, বিশ্বাস করো উনি চুরি করেনি, আমরা আগের দিনই এরকম দেখতে পেয়েছিলাম চেনটাকে, কিন্তু আমরা জানতাম না, আমাদের অনেক অনেক বড় অন্যায় হয়ে গেছে। আর সেই সময় ওই যে বয়স্ক মানুষটি যে মারা গেছে, তার ছেলে রাগের কারণে ওদের ধরে মারতে গেছে, ওদের বলতে ওই যে সোনার দোকানের মালিক, ওনার কলারটা ধরে ওনাকে মারতে পর্যন্ত গেছিল। তো সেই সময় অনেকে ধরে ধরে বলছে না, এই সময় দশার চলছে, এই সময় মারিস না কাউকে, এই সময় মারতে নেই বা এরকম কোনো ঝামেলার মধ্যে জড়াস না, তোর বাবা তাহলে কষ্ট পাবে। তখন চুপ করে গেছে, কিন্তু এই সময় একটা ঝগড়ার মতো বেঁধে গেছে ওই বাড়িতে, গন্ডগোল, প্রচুর লোকজন এসেছে, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে কান্নাকাটি করছে প্রচুর পরিমাণে। ওরা কিন্তু অনেকেই বলছে থানায় কেস করে দাও, যে মৃত্যুর জন্য ও দায়ী, এরকম মানহানির মামলা করে দাও, এরকম তো করা যায়। আবার অনেকে বলছে যে না, ক্ষমা করে দাও। বিশেষ করে ওই যে বৌমা বলতে ওই দাদুর যে বৌমা ছিল, ওই বৌমা বলছে যা হওয়ার তো হয়ে গেছে, ওই ঠাকুমা বলছে যা হওয়ার তো হয়ে গেছে, তাকে তো আর ফিরে পাবো না, তোমরা ক্ষমা চেয়েছো, এটাই অনেক।
কিন্তু এরকম ঠাকুমা কাঁদতে কাঁদতে বলছে, কিন্তু এরকম না জেনে শুনে কাউকে দোষারোপ করো না। আর অনেকেই হয়তো বলছে যে ওনারা কি করবে, হয়তো ভেবেছে চুরি হয়ে গেছে, কারণ ওরা তো দেখেছে ওরকম ভিতরে ঢুকে থাকবে, ওরা কি করে বা বুঝবে। ওরা সেদিন সাথে করে টাকাও নিয়ে এসেছিল, টাকাও ফেরত দিয়েছে, টাকা তো অবশ্যই ওরা নেবে। ঠাকুমার কাছে টাকা দেওয়া হলো, ঠাকুমা টাকাটা নিল, টাকাটা হাতে নিয়ে প্রচুর পরিমাণে কাঁদছিল, হয়তো দাদুর জন্যই কাঁদছিল। আর অনেকেই বারবার করে বলছিল যে থাক এখানেই ক্ষান্ত দাও, ওদেরও তো এরকম শরীর টরীর অসুস্থ হয়েছে, ছেলেটার এরকম এরকম হয়েছে, হয়তো এরপর আর কিছু হবে না, তোমরা ক্ষমা চেয়েছো এটাই অনেক, কিন্তু যা হয়েছে এটা ভালো হয়নি। তো এইভাবে মোটামুটি একটু মিটমাট করে ওরা বাড়ি চলে আসলো। আসার পরে ওরা দুদিন তো সোনার দোকান খোলেও নি, তারপরে কিন্তু আর কিছু হয়নি। ওরা ভেবেছিল হয়তো তারপরেও হয়তো কিছু শুনতে পাবে, যেহেতু এই কদিন ধরে রেগুলার ওরা শুনতে পেয়েছে কিছু না কিছু তো হয়েইছে। তারপরে কিন্তু আর কিছু মনে হয়নি। আর এর আগে যে মনে হচ্ছিল যে বাড়িটা খুব ভার ভার, একটা অন্ধকার কালো ছায়া বাড়িটাকে পুরো ছেয়ে আছে, সেদিনের পর থেকে কিন্তু আর কিছু মনে হয়নি, কিছুই মনে হয়নি। তো এই ছিল ঘটনা। ওই দিদিদের হয়তো দোষ ছিল, একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল এবং যার জন্য একটা মানুষের প্রাণও চলে গেল। কিন্তু ওদেরও হয়তো দোষ ছিল না, যার ফলে ওদের সাথেও অনেক বাজে ঘটনা ঘটে গিয়েছিল। কিছু বলার নেই, সত্যি যা হয়েছে সেটা সত্যি মর্মান্তিক। বাচ্চা ছেলেটারও হয়তো ক্ষতি হয়ে যেত একটা সামান্য ভুল বোঝাবুঝির জন্য। তাই এটাই প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো, আমি আমার ক্ষেত্রেও এটা কাজে লাগাতে চাই, প্রত্যেকের ক্ষেত্রে, যে কোথাও যদি কোনো ভুল হয়ে যায় না, যদি কখনো মনে হয় যে অন্য কেউ দোষী, তাহলে সেই সমস্ত জিনিস আগে ভালো করে যাচাই করতে হবে, ভালো করে। সেই যাচাই করার মধ্যে কোনো ত্রুটি রাখা যাবে না, তারপরে তাকে দোষী সাব্যস্ত করতে হবে। কারণ এরকম তো সত্যি হয় যে সে দোষী নয়, কিন্তু তাকে ভুল বোঝাবুঝির জন্য দোষী সাব্যস্ত করা হয় আর সবার সামনে অপমান করা হয়। সে হয়তো সেই অপমানটা সহ্য করতে পারে না, সে হয়তো আত্মহত্যা করে। এগুলো তো ঠিক নয়। কত জায়গায় তো কত ঘটনা ঘটে। আর হ্যাঁ, এটাও তো অনেক জায়গায় ঘটেছে যে সত্যি সোনা চুরি গেছে, সোনা চুরি হয়, তাই ওরাও হয়তো বুঝতে পারেনি। তো কেমন লাগলো আপনাদের ঘটনাটা অবশ্যই মতামত জানাবেন। আর যদি আপনাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা আপনাদের পরিচিতদের সাথে কোনো অলৌকিক ঘটনা, অতিজাগতিক ঘটনা, দৈবিক ঐশ্বরিক যে কোনো ধরনের ঘটনা, আপনারা আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ।